দেখে নিও। লালু প্রসাদ যাদবের জন্মটা যেমন হচ্ছে কোথা থেকে বলতে পারো, যে জয়প্রকাশ নারায়ণের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট থেকে তার জন্মটা হয়েছে এবং আলটিমেটলি সেখানে তিনি পাওয়ারেও এসেছেন। যাই হোক, এগুলো একটু দেখে নিও। এরপরে তোমরা দেখো ডিএমকে, এআইডিএমকে এবং টিডিপি। ডিএমকে, এআইডিএমকে এবং টিডিপি এই তিনটে রাজনৈতিক দল, যেটা বারবার পরীক্ষায় এদের রাজনৈতিক দলগুলো কবে তৈরি হয়েছে, কারা এর লিডার, কোন রাজ্যে এরা পাওয়ারে আছে, এই তিনটে বিষয় বারবার পরীক্ষায় জানতে চায়। তো আমরা জানি যে তিনটেই পলিটিক্যাল পার্টি হচ্ছে সাউথের পলিটিক্যাল পার্টি। ডিএমকে এবং এআইএডিএমকে এদের জন্মটা হচ্ছে তামিলনাড়ুতে। আর টিডিপি তেলেগু দেশম পার্টি, যারা এই মুহূর্তে বিজেপির কোয়ালিশনের হচ্ছে যারা একটা বড় পার্টনার, তো টিডিপি, সেই টিডিপির জন্মটা হচ্ছে বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ডিএমকে, এআইডিএমকে এবং টিডিপি তিনটেই পলিটিক্যাল পার্টি হচ্ছে সাউথের একটা পলিটিক্যাল পার্টি। সাউথের তিনটে পলিটিক্যাল পার্টি, তারা দুটো রাজ্যে তাদের ডমিনেশনস রয়েছে বিশেষভাবে। তামিলনাড়ু ডিএমকে, যেটা তামিলনাড়ুতে যেটা ডিএমকে, দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম, যার ফুল ফর্ম, আমরা দেখতে পাবো যে সেখানে দ্রাবিডিয়ান মুভমেন্ট যেটা হয়েছিল, তোমাদের পেরিয়ার পড়িয়েছি, পেরিয়ার পড়তে গিয়ে এই পার্টিটির নাম শুনেছো তোমরা। তো সেখান থেকেই প্রথমে তিনি কি করেছিলেন, সেখানে একটা পলিটিক্যাল পার্টি গ্রুপ নির্মাণ করেছিলেন, সেটা পলিটিক্যাল পার্টি হিসেবে উঠে আসলো। তারপর থেকে যদিও তারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, বাট জন্মটা এখানেই হচ্ছে তার। পেরিয়ারের ওই আদর্শ থেকে, মুভমেন্ট থেকেই তাদের জন্মটা হচ্ছে, পেরিয়ারের হাত ধরেই হচ্ছে। তো দ্রাবিডিয়ান যে মুভমেন্ট হয়েছিল সেখান থেকে তাদের জন্ম হচ্ছে। ব্রাহ্মণদের বিরুদ্ধে যে কমিউনিটিসগুলো দাঁড়িয়েছিল, নন ব্রাহ্মণ কমিউনিটিস যারা ছিল তাদের, অর্থাৎ যারা হচ্ছে পিছিয়ে পড়া ছিল, দলিত ছিল, তারা, তো পেরিয়ারের হাত ধরেই এদের জন্মটা হচ্ছে এখানে। মোটামুটি ভাবে দেখতে পাবে যে এদের প্রথম যিনি এখানে বলা যেতে পারে যে ওই লিডার হয়েছিলেন, প্রথম যিনি এদের এই লিডার হয়েছিলেন, তিনি হচ্ছে আমরা দেখতে পাবো কি যে প্রথম যিনি এর লিডার হয়েছিলেন তিনি হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে নেই না, ডিএমকে এর প্রথম লিডারের নামটা এখানে বলেনি। তো ডিএমকে ওই এখানে দেখবে তোমরা, মানে এটা ডিএমকে বললে সরাসরি পেরিয়ারের নামটাই আসে, তার কারণ পেরিয়ারই পরীক্ষাতেও এটা এসেছে, তোমরা জানো, স্টেটমেন্ট হিসেবে 4টে স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে এই ডিএমকে নাম ছিল আন্নাদুরাই। হ্যাঁ, আন্নাদুরাই, হ্যাঁ মানে ফার্স্ট যদি বলা হয় তাহলে। হ্যাঁ, তো দেখবে তোমরা, কিন্তু এটার ফাউন্ডিং বলা যেতে পারে যদি ফিলোসফিক্যাল ফাউন্ডিং ফাদার, তাহলে হচ্ছে কিন্তু এই পেরিয়ার। তো যাই হোক, সিএন আন্নাদুরাইয়ের নামটা তোমরা পাচ্ছ। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এসেছে ডিএমকে এর মধ্যে আবার স্প্লিট দেখা গিয়েছে। ডিএমকে এর মধ্যে স্প্লিট দেখা গিয়েছে 1972-তে। একটা বড় পপুলার ফিল্ম স্টার ছিল সাউথে, নাম ছিল এমজি রামচন্দ্রন। তো এমজি রামচন্দ্রন আমরা 1972-তে তাকে দেখছি যে তিনি সেখান থেকে বেরিয়ে এসে কি করছেন না, এআইএডিএমকে তৈরি করছেন, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম বলে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করছেন। এবং আমরা দেখতে পাবো যে সেই এআইডিএমকেও বিভিন্ন সময় পাওয়ারে এসেছে। জয়ললিতা কিন্তু এই এআইএডিএমকেরই কিন্তু নেত্রী ছিলেন। তারও বলতে পারো বিধানসভাতে একটা সময় বস্ত্র হরণ করার মতো একটা ঘটনা ঘটেছিল, যে তার শাড়ি ধরে টান দিয়েছিল। তো তিনি তখন প্রতিজ্ঞা করে বেরিয়ে গেছিলেন যে যেভাবে আজকে আমার বস্ত্রকে হরণ করা হলো, সীতার মতো আমার যেভাবে আজকে অবস্থা করা হলো এবং পুরো মহল দেখলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, তো এই পুরো সিস্টেমটাকে আমি উপড়ে ফেলে দেবো এবং এই সরকারের পতন ঘটিয়েই আমি ছাড়বো। তো তখন বিরোধী নেত্রীর পজিশনে ছিলেন তিনি। তো তিনি ওই যে পার্লামেন্ট বিধানসভা থেকে বেরিয়ে গেলেন, তো তিনি বিধানসভাতে একেবারে তারপর প্রবেশ করেছেন যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে ঢুকলেন তখন। তো বড় একটা নেত্রী ছিলেন, তিনিও ফিল্ম স্টার ছিলেন। তো যাই হোক, এরা প্রত্যেকেই এই দলিতদেরই হয়ে কথা বলার চেষ্টা করেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে, বাট তারা আমরা দেখতে পাবো নিজেরাই ধীরে ধীরে আজকে এই পলিটিক্যাল পার্টির কন্ট্রোলগুলো সব ব্রাহ্মণদের হাতে চলে গেছে। সো তারা ব্রাহ্মণদের হয়ে, তারা নন ব্রাহ্মণদের হয়ে কথা বলে, কিন্তু তাদের নিজেদের কন্ট্রোলটা চলে গেছে কার, ব্রাহ্মণদের হাতে। কিছু বলছো ঝিলিক? হ্যাঁ স্যার, আমি এটার উপর একটা সিনেমা দেখেছিলাম, ওখানে দেখানো হয়েছিল যে ডিএমকে সে সময় মনে হয় নেতা ছিল, উনিও ফিল্ম স্টার ছিলেন, শ্রীকরুণানিধি নাকি, আর এগেনস্টে ছিল এআইডিএমকে। তো এআইডিএমকে তখন মানে যে ফিল্ম স্টার উনিও ছিলেন, যার সাথে মানে জয়ললিতার একটা সম্পর্ক ছিল। তো তারপরে উনি মারা যাওয়ার পরে জয়ললিতার হাতে পুরো শাসন ক্ষমতাটা আসে। তো তারপরে মানে ওনাকে সেই সময় মানে যেহেতু ওনার মেজরিটি ছিল, তো পার্লামেন্টের ভেতরে মানে একটা বিল নিয়ে মানে মতপার্থক্যের জন্য তার বস্ত্রহরণ করা হয়। আর সেই সময় উনি মানে দাবি করেছিল যে এবার যদি আমি ফিরে আসি আবার, তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবো, মানে এরকম টাইপের আমি দেখেছিলাম।
হুম। তো দেখে নিও, মুভি টুভিগুলো দেখলে এইগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখাটা খুব ইজি হয়ে যায়, আমি তো তাই করি সেই কারণে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি, যে আমি তোমাদের গতকালকের ক্লাসে বলেছিলাম যে স্টেটগুলোতে আমরা সব ধরনের, মানে আমাদের ভারতবর্ষে যে ওয়ান পার্টি, বাই পার্টি, ব্লক পার্টি সিস্টেম, এগুলো যেগুলো দেখেছি সেগুলো সব কিছুরই বৈশিষ্ট্য বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়। তামিলনাড়ু এমন একটা রাজ্য ছিল যেখানে আইদার ডিএমকে নইলে এআইডিএমকে কিন্তু ক্ষমতায় ছিল। ডিএমকে যদিও সেখানে কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাবো কি, যে তার বিরুদ্ধে এআইডিএমকে তারা পাওয়ারে ছিল। অর্থাৎ বারে বারে আমরা বাই পার্টি সিস্টেম সেখানে দেখেছি, টু পার্টি সিস্টেম সেখানে আমরা দেখেছি, যে ডিএমকে যখন ক্ষমতায় শিখেছে তখন এআইডিএমকে বিরোধী, এআইএডিএমকে যখন পাওয়ারে থেকেছে তখন ডিএমকে বিরোধী, যেমন এখনো তাই দেখতে পাবে। তো এরা ডমিনেন্ট দুটো পলিটিক্যাল পার্টি সেখানে তারা কিন্তু রাজ করছে। অন্য যে পলিটিক্যাল পার্টি নেই তা কিন্তু নয়, বাট এই দুটো পলিটিক্যাল পার্টি তারা কিন্তু সেখানে রাজ করছে। তো ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিস বলা হয় এদেরকে সেখানে। এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। 1967-এ যখন ওই যে পালা বদল হচ্ছে, কংগ্রেসের যখন পরাজয় ঘটছে 8টা রাজ্যে, তখন কিন্তু তামিলনাড়ু কিন্তু তার মধ্যে একটা ছিল। 1967 তামিলনাড়ু 1967 তামিলনাড়ু একটা ছিল, এবং সেখানে কিন্তু এই অবস্থাটা তাদের কিন্তু কংগ্রেসে কিন্তু ফেস করতে হয়। তো যাই হোক, সেখান থেকে ডিএমকে উত্থান, এবং এখন আবার নতুন করে কিন্তু করুণানিধির ছেলে, এখন এই যে নাম হচ্ছে স্ট্যালিন, তিনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি কিন্তু বসে আছেন, তোমরা জানো যে এখন। এবং তারা কার সাথে জোটে থাকে না, সবসময় ইউপি এর সাথে জোটে থাকে। তো এই মুহূর্তে দেখবে তারা ইউপি এর সাথে জোটে আছে, এবং এআইএডিএমকে সবসময় তোমরা দেখবে যে বিজেপির সঙ্গে বা এনডিএ এর সঙ্গে কিন্তু জোটে থাকে। তো এই ধরনের বিষয়গুলো তোমরা কিন্তু সেখানে নোটিশ করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি 1977-এ যে ডিএমকে শাসন, মানে 1966 থেকে 77 পর্যন্ত ডিএমকে শাসন করেছে। 77-এ এসে এআইএডিএমকে তাকে রিপ্লেস করে দিয়েছে পাওয়ারে, এবং আমরা দেখতে পাবো যে এই সময়ে তারা বিশেষ বিশেষ কতগুলো ডেভেলপমেন্টস অবশ্যই করেছে, বাট ধীরে ধীরে যেটা বলছিলাম যে কন্ট্রোলটা পুরোটাই বা ওই ব্রাহ্মণদের হাতে চলে গেছে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রেখে এখানে সোশ্যালিস্ট পলিসিসগুলো এআইডিএমকে যেমন বিশেষ নজর কাড়া পলিসিস ছিল সেখানে। তারা বেসিক্যালি বিশেষভাবে তাদের জাতিকে রক্ষা করার কথা বলে, ঠিক আছে। দ্রাবিড় যে জাতি, তাদের যে একটা পুরনো পরিচয়, সেই দ্রাবিড় জাতিকে তারা রক্ষা করার কথা বলে, তাদের অটোনমির তারা কথা বলে, তাদের ভাষাগত যে তাদের যে একটা সংস্কৃতি আছে, তাদের নিজস্বতা আছে, সেগুলোকে তারা রক্ষা করার কথা বলে, এবং সেই কারণে তারা হিন্দি ভাষার যে ডমিনেশন সেটা থেকে তারা নিজেকে দূরেই রাখে। তো এই সমস্ত বিষয়গুলো সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে। এরপরে তোমরা দেখতে পাবে যে টিডিপি হচ্ছে, যেটা বলছিলাম যে অন্ধ্রপ্রদেশে এর জন্ম। অন্ধ্রপ্রদেশে এটা তৈরি হয়েছে 1982-তে। তেলেগু বিদ্যা বলা হয় বা তেলেগু প্রাইড বলা হয় এটাকে। তেলেগু বিদ্যা বা তেলেগু প্রাইড যে ছিল বলে একজন, তিনি হচ্ছেন এনটি রামারাও। ইনিও একজন হচ্ছে অ্যাক্টরই ছিলেন, ফিল্ম অ্যাক্টর, ডিরেক্টর, এই সমস্ত তার একটা কিন্তু সম্মান ছিল, কাজ ছিল। তো এনটি রামারাও আমরা দেখতে পাবো যে এই পার্টিটি ফর্ম করেছিলেন। তিনি বেশ কতগুলো তিনবার বোধহয় তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন, বেশ সুনাম অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করেন। তো সাউথের যদি তোমরা একটুখানি ইতিহাসটার দিকে দেখো, রাজনীতির ইতিহাস, তাহলে দেখবে যে সিনেমাতে যারা বড় বড় সেলিব্রিটিস তৈরি হয়েছিল এবং এখনো হচ্ছে, তারাই কিন্তু গিয়ে কি করছে না, ক্ষমতা দখল করছে। রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে অন্ধ্রপ্রদেশের পাওয়ার যারা দখল করেছে, অন্ধ্রপ্রদেশের পাওয়ার যে টিডিপি যে দখল করেছে, তো সেই টিডিপি সাথে দেখবে আর একটা পলিটিক্যাল পার্টি উঠে এসেছে, যেটা তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলছিলাম, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো সেই পলিটিক্যাল পার্টির যিনি লিডার, তিনিও কিন্তু সিনেমাই করেন। আবার দেখবে মাঝখানে রজনীকান্ত পলিটিক্যাল পার্টি ফর্ম করবেন বলে ঘোষণা করেছিলেন, বাট তার শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি এখান থেকে ডিসিশন থেকে সরে এসেছেন। আবার দেখবে যে কমল হাসান বলে একজন আছেন, ঠিক আছে, তো তিনিও দেখবে পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত, বা তিনি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছেন। আবার দেখবে রিসেন্টলি দেখবে যে আর একজন একটা সেলিব্রিটিস আছে, বিখ্যাত নাম, দেখবে তামিল সিনেমার সাউথ ইন্ডাস্ট্রিতে, নামটা আমি ভুলছি, পবন কল্যাণ তো তামিলনাড়ুতে রিসেন্টলি, তামিলনাড়ু না, উত্তরপ্রদেশে রিসেন্টলি জনসেনা পার্টি কোয়ালিশনে আছে, ওটা না, আর একজনের কথা বলছি, তিনি একটা পার্টি ফর্ম করেছেন, বিজয় থালাপতি, রাইট, বিজয় থালাপতি। তো বিজয় থালাপতির মুভিসগুলো তোমরা দেখবে যে সেখানে একেবারে নিজেকে ওই বলতে পারো রবিনহুড টাইপের তার একটা ইমেজ আছে সেখানে সোশ্যাল পলিসিসগুলো, বিভিন্ন রকম সোশ্যাল পলিসিস,
নিয়ে আসছেন, তিনি সোসাইটিতে একটা বড় লিডার হিসেবে উঠে আসছেন। সিনেমাগুলো কাইন্ড অফ এই ধরনের। তো স্বাভাবিকভাবেই মানে সোসাইটিতে বিশেষ ভালো একটা ইম্প্যাক্ট পড়েছে এই সব সিনেমার। তো ফলে তার প্রচুর ফ্যান ফলোয়িং আছে। লাস্ট সিনেমার শুটিং বোধহয় চলছিল, উনি এটাই শেষ সিনেমা করবেন বলেছেন, এরপরে আর করবেন না, রাজনীতিতে সরাসরি নিজেকে নিয়ে যাবেন। তো সাউথের যারা এই রাজনীতির দিকে যদি নজর রাখো, তাহলে তোমরা এই ধরনের একটা ইতিহাস খুঁজে পাবে যে তারা কম বেশি যারা বড় বড় সব লিডার, তারা সব যারা পার্টিগুলো ফর্ম হয়েছে, তারা কিন্তু এই সিনেমার জগৎ থেকেই এসেছেন, ইনক্লুডিং জয়ললিতা। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা নোটিশ করছি, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো মাথায় রেখো, এগুলোর দিকে নজর রাখাটা জরুরি অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। যাই হোক, এখানে তেলেগু ওই যে এনটিআর রামারাও যে পলিটিক্যাল পার্টিটি ফর্ম করলো, বেসিক্যালি ইন্দিরা গান্ধীর যে শাসন ছিল সেই শাসন থেকে তিনি খুব বিরক্ত হয়েছিলেন, বিশেষ করে 1982-তে। তো স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি কি করলেন, টিডিপি ফর্ম করলেন। এবং তার মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি কি, যে তার মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি যে তার যে সান ইন ল, মানে তার জামাই, তো তার জামাই এখন এই পাওয়ারটা হোল্ড করছে, পলিটিক্যাল পার্টির কন্ট্রোলটা তার হাতে রয়েছে। তার নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। তো নাইডুর কন্ট্রোলে এখন পাওয়ারটা আছে। নাইডু দীর্ঘদিন পাওয়ারে ছিল, তোমরা জানো। 2014 সালে যখন পলিটিক্যাল পার্টিসটা মানে নাইডুও 1995-এ তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো তারপর থেকে আমরা দেখছি যে দীর্ঘ সময় তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, মুখ্যমন্ত্রীর পোস্টে আছেন। কিন্তু 2014 সালে আমরা যখন দেখছি যে রাজ্যটা ভাগ হয়ে গেল, এই অন্ধ্রপ্রদেশ যখন ভাগ হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা তৈরি হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার ইমেজটাও কোথাও ধাক্কা খেয়েছে। তিনি তার দীর্ঘদিনের যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, সেগুলোর বিরুদ্ধে মানুষ গিয়ে নতুন একটা পলিটিক্যাল পার্টিস সেখানে তৈরি হয়েছিল, খুব রিসেন্টলি তৈরি হয়েছিল। তো ওয়াইএসআর কংগ্রেস বলা হচ্ছে এটাকে, যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যার লিডার হচ্ছে জগনমোহন রেড্ডি। তো জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে আমরা এটাও দেখলাম যে রিসেন্টলি যে ইলেকশন হলো, সেই ইলেকশনে, লোকসভার সাথে যে ইলেকশনটা হলো, সেখানে আমরা এটাও দেখলাম যে জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল তৈরি করা, অমরাবতীকে ক্যাপিটাল হিসেবে তৈরি করার যে প্রমিসটা করেছিলেন বা তার কাঁধে যে দায়িত্বটি ছিল, সেটা তিনি নির্বাহ করতে পারেননি। ফলে মানুষের একটা অসন্তোষ তৈরি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস থেকে শুরু করে সমস্ত দিক থেকে। তো তার গিয়ে ঢেউ মানে রাগ আছড়ে পড়েছে ইলেকশনের মানে ভোট ব্যাক বলা যেতে পারে ইভিএম মেশিনে। এবং আলটিমেটলি আমরা দেখেছি যে এসওয়াই আর কংগ্রেস সেখান থেকে পরাজিত হয়ে আবার নতুন করে টিডিপি পাওয়ারে কিন্তু এসেছে। তো এই বিষয়গুলো একটুখানি মাথায় রেখো, তেলেঙ্গানা 2014 সালে কিন্তু তৈরি হয়েছে, এটাও বারবার পরীক্ষায় জানতে চেয়েছে, এটাও ভালো করে মাথায় রেখো। বলো কি বলছো? আচ্ছা স্যার, মানে আপনি বললেন যে ফিল্ম স্টাররা মানে সাউথের ক্ষমতায় বেশি আসে, তো এর পেছনে কি অন্য কোনো রিজন রয়েছে যে সাউথের দেখে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে ফিল্ম স্টাররা তাদের নিজস্ব দল বা পার্টি স্ট্রং করছে, বা তারাই একটা মানে মোটামুটি পার্টি ফর্ম করার চেষ্টা করছে? তো মানে এর পেছনে রিজনটা কি হতে পারে যে ফিল্ম স্টারটাই এগিয়ে আসছে, সেটা আমাদের এই দিকের পলিটিক্যাল পার্টিদের ক্ষেত্রে এরকম একটা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না? ফিল্ম স্টাররা বেশি এগিয়ে আসছে, তার অন্যতম কারণ হচ্ছে যে রিজিয়ন্সটি অনেক পিছিয়ে ছিল, দীর্ঘদিন যাবৎ রিজিয়নটি পিছিয়ে ছিল। নাম্বার ওয়ান, যেখানে এই সমস্ত মানে দেখবে যে সিনেমার সেলিব্রিটিসরা হিরো হয়ে যায়, সেখানে মোটামুটিভাবে এটা বুঝে নাও যে সেখানকার মানুষের শিক্ষা সচেতনতা অনেকটা পিছিয়ে আছে। এবং তোমরা জানো যে দলিতদের সংখ্যায় দেখবে এই রিজিয়নগুলো পাল্লা দেয়, এবং তারা অনেক পুরনো জাতি, তারা অনেক দেখবে পুরনো সব কাস্ট আছে, বিশেষ কোনো উন্নতি তাদের যে হয়েছে তা নয়। তারা অবশ্যই ধীরে ধীরে এখন অনেক উন্নতি করেছে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা অনেক রকমের উন্নতি করেছে। তো সিনেমাতে দেখবে যে ধরনের অ্যাকশনস মুভি দেখানো হচ্ছে, অ্যাকশনস মুভিগুলো, এবং দেখবে ওই সিনেমাগুলো এমন নয় যে আমাদের এখানে যেমন বাংলা সিনেমা তোমাকে ইউটিউবে খুঁজতে হলে তোমাকে দূরবীন নিয়ে খুঁজতে হবে, মানে তুমি গুগলে খুঁজে পাবে না, ইউটিউবে খুঁজে পাবে না। কেন? তার কারণ এতটাই সেটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে রাখা হয়েছে যে সেখানে তোমাকে এটাকে খুঁজতে হবে, এবং এটাকে অল্প কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে ইন্ডাস্ট্রিজটাকে। ওরা কিন্তু সেটাকে না ভীষণ রকমভাবে ডেমোক্রেটিক করে দিয়েছে, ভীষণ রকমভাবে। নতুন প্রচুর ফেসকে তারা ভ্যালুস দেয়, তারা সেখানে নিয়ে আসে, তাদেরকে দিয়ে সিনেমা করায়, কম টাকায় সিনেমা করায়, এবং সেই সিনেমাগুলো তারা কি করে সোসাইটিতে মানে ওপেন অ্যাক্সেস দিয়ে দেয়, তুমি সেটা দেখতে পাবে। মানুষ এই অ্যাক্সেসগুলো যেহেতু পেয়েছে, ফলে কি হয়েছে, বারে বারে ওদের ফেসগুলোই দেখার সুযোগ পেয়েছে। যারা একটুখানি ভালো পজিশনে আছে তারা কি করেছে দেখবে, প্রচুর যারা শিক্ষিত সচেতন আছে,
ঠিক আছে, কেরলটাকে বাদ দিলে কাউন্ট করবে এটাকে, কেরলের মধ্যে একটুখানি ব্যতিক্রমী রাজনীতি আছে। তো কেরলকে বাদ দিলে বাকি তোমরা দেখতে পাবে যে তামিলনাড়ু এবং এই কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে তোমরা দেখতে পাবে যে যারা একটুখানি ভালো পজিশনে আছে তারা তো বিজনেসে চলে গেছে, তারা তো বিদেশে চলে গেছে, এই ধরনের একটা কনসেপ্ট। আবার তুমি দেখতে পাবে যে এই সিনেমার যারা সেলিব্রিটি, সেই সিনেমার সেলিব্রিটিস গুলোই দেখবে তারা যেহেতু এত বড় একটা পপুলারিটি পেয়ে যায়, তাদের নিজেদেরও কিন্তু এই জিনিসটা তারা রিয়েলাইজ করে যে এই জিনিসটা যে, এবং তারা রিজনাল সিনেমাগুলো ভীষণভাবে করে, তার নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, রিজনাল সিনেমা প্রচুর করে তারা। তুমি দেখতে পাবে যে তারা তাদের মধ্যে জনগণের সোশ্যাল ইস্যুসগুলোকে তুলে ধরার একটা ঘটনা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেগুলো হয়তো রাজনীতির মধ্য দিয়ে রিফ্লেক্টেড হওয়ার কথা ছিল, যেগুলো হয়তো এডুকেশনের মধ্য দিয়ে হওয়ার কথা ছিল, বাট এগুলোর মধ্যে বিশেষ কোনো কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। তো ফলে আমরা দেখতে পাবো কি বারে বারে এদেরই মুখগুলো মানুষ দেখতে পায়, এরাও প্রচুর ইনকাম করে। প্রথম কথা হচ্ছে যে টাকা ইনকাম কম করলেও তারা সোশ্যাল ফেসটা, নিজের যে একটা ফেস ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা তারা তৈরি করে নিতে পারে। এবং অন্য পলিটিক্যাল পার্টিসগুলো এখানে ঢুকতে না পারাটাও একটা বড় গুরুত্বপূর্ণ কারণ, যে যারা বারে চর্চায় আছে তারাই সেখানে সুযোগটা পাবে। তার অন্যতম কারণ হচ্ছে যে ভাষা ভিত্তিক তাদের যেহেতু একটা বিদ্বেষ আছে, হিন্দি ভাষার প্রতি তাদের যে একটা বিদ্বেষ আছে, অন্য কোনো ভাষার প্রতি যেহেতু তাদের একটা, বিশেষ করে হিন্দি ভাষার প্রতি যেহেতু তাদের নিজেদের মাতৃভাষার বাইরে তারা অন্য কোনো ভাষাকে গুরুত্ব দেয় না, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে বাইরে থেকে কোনো পলিটিক্যাল লিডার গিয়ে সেখানে একটা বড় জায়গা দখল করাটাও কিন্তু ডিফিকাল্ট। ফলে মানুষ বারে যাকে খুঁজে পায় সেখানে তারা হচ্ছে এরাই কিন্তু মাসিয়া হিসেবে উঠে আসে, এবং এরাই কিন্তু সেখানে রাজনীতিটা দখল করে বসছে। যদিও আমার সংক্ষিপ্ত জ্ঞান এই বিষয়ে, এগুলো নিয়ে এখন ভালো কিছু রিসার্চ আর্টিকেল দেখলেই বোঝা যাবে, বাট আমার যতটা মনে হয়েছে যে এই কারণেই, মানে বাইরে থেকে যেটা মনে হয়েছে সেই কারণে হচ্ছে এটা। অনেকগুলো কারণের মধ্যে একটা তো কারণ থাকতে পারে না কখনো, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। আমি বললাম যে যেহেতু সোশ্যাল পলিসিসগুলো সিনেমার মধ্যে দিয়ে উঠে এসেছে, রবিনহুড টাইপের একটা ফেস তারা ডেভেলপ করেছে, সিনেমা মানুষের মধ্যে ইজিলি যেহেতু অ্যাক্সেসেবল হয়েছে, কম সস্তায় তারা বিক্রি করেছে, অনেক ডেমোক্রেটিক করেছে, ফলে এখানে দেখা গেছে কি যে মানুষের মধ্যে তারাই বারে নিজেদের একটা জায়গা দখল করতে পেরেছে। এবং রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে এখন তারা এই নিজেদের এত বড় একটা সাপোর্ট তারা যেমন নিজেদের জনগণের কাছ থেকে পাচ্ছে, তেমনি তারা বাইরে থেকেও পাচ্ছে। বাইরে থেকে কোথা থেকে? বাইরে থেকে পাচ্ছে তারা, যেমন হচ্ছে যে এখন দেখবে এই পশ্চিমবঙ্গে মানে যে কোনো সিনেমা তুমি যদি এখন দেখো, তুমি দেখবে ওটাকে যখন ডাব করা হচ্ছে তখন তুমি দেখবে সেখানে হয় হাওড়া ব্রিজকে দেখানো হবে, নইলে সেখানে দেখবে ভিক্টোরিয়াকে দেখানো হবে, মানে কলকাতার কিছু না কিছু দেখানো হবে, আর নইলে দেখবে কোনো অ্যাক্টারের নাম সেখানে দেখবে, সেখানে অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের নাম সেখানে গাঙ্গুলি, ব্যানার্জি, বোস, এই সমস্ত নাম থাকবে। মানে পরিষ্কার বিষয় হচ্ছে সেখানে ওটাই যে প্রচুর পরিমাণে বাইরে থেকে তারা কিন্তু সমর্থন সহযোগিতা পাচ্ছে। তো ফলে মানে দর্শকের সমর্থন সহযোগিতাটা যেমন পাচ্ছে, তেমনি তুমি দেখতে পাবে যে ইন্ডাস্ট্রিটাও কিন্তু গ্রো করছে। দর্শক বেশি যেহেতু ইন্ডাস্ট্রিটাও গ্রো করছে। তো এইরকম ভাবে তারা নিজেদের কিন্তু বিশেষ কতগুলো ডেভেলপমেন্ট ঘটিয়েছে। ধীরে ধীরে তারা নিজেদের কতগুলো এই মুহূর্তে ইকোনমিক হাবও বানিয়ে নিয়েছে। তোমরা জানো যে আইটি সেক্টর বলতে এখন বেঙ্গালুরুকে বোঝায়। তো ব্যাঙ্গালোর এখন নিজেকে আইটি হাব বানিয়ে নিয়েছে সেখানে দক্ষিণ ভারতে। তো ইকোনমিক একটা বড় জোন তৈরি হয়ে গেছে, সেটা বিশাল বড় একটা জোন তৈরি হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে তারা বিশেষ পাণ্ডিত্য দখল করেছে। তো প্রচুর স্কোপ সেখানে আছে যেগুলো অনেক ওপেন, যেগুলো এখানে এতটা ওপেন নয়। এখানে তুমি জানো যে মেডিকেল পড়তে হলে কত টাকা খরচা করতে হবে তোমাকে। এখানে তুমি জানো যে সেখানে তোমাকে সাধারণ কোনো শিক্ষা নিতে হলেও কত টাকা লাগবে। আর ওখানে অনেক কিছু এই ধরনের ফ্রি অ্যাক্সেস রয়েছে। তো ফলে বারে কি হয়েছে, এগুলোর মধ্য দিয়ে কিন্তু ওই জিনিসগুলোই উঠে এসেছে। তো ধীরে ধীরে ওরাও গ্রো করেছে, আর গ্রো করতে গিয়ে দেখা যাচ্ছে যে এরাই কিন্তু সেখানে হিরো হিসেবে উঠে এসেছে। আলটিমেটলি কি হবে, যাদের ফেস ভ্যালু বেশি, যাদের ব্র্যান্ড ভ্যালু বেশি, তারাই গুরুত্ব পাবে। তো আলটিমেটলি ওরাই গুরুত্ব পেয়েছে এইরকম ভাবে। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, আমি তোমাকে এটাই বলতে পারি আমার সংক্ষিপ্ত নলেজে। আমি যেহেতু সাউথের পলিটিক্স নিয়ে চর্চা এতটা করি না, বাট এতটুকুই আমি তোমাকে বলতে পারি। বোঝা গেল? এরপরে যে পলিটিক্যাল পার্টিটি গুরুত্বপূর্ণ, যেটা বারবার পরীক্ষায় জানতে চাই, ডান দিক বাঁ দিক মেলাতে দেয়, সেটা হচ্ছে অসম গণ পরিষদ। অসম গণ পরিষদ, অগপ যেটাকে বলা হয়, অসম গণ পরিষদ বা আসাম গণ পরিষদ। 1985-এ এটা তৈরি হয়েছিল। 1985-এ যখন এটা তৈরি হয়েছিল তখন দুটো পলিটিক্যাল পার্টিকে মার্চ করে তৈরি হয়েছিল। কোন দুটো পলিটিক্যাল পার্টি বা দুটো